লেখিকা মনোবীণা চট্টোপাধ্যায়ের নিছক একটা সত্যি গল্প। তুমি পারবে তো বৌমা আমার ছেলেকে তার প্রথম বউয়ের কথা ভুলিয়ে দিতে? মিতার জীবনটা অন্যদের থেকে কিঞ্চিত আলাদা ছিল। সে নতুন বউ হয়েও যেন নতুন বউ নয়। তার স্বামীর মৃত স্ত্রীর অবয়বহীন কায়া শ্বশুরবাড়িতে পা দেওয়া অবধি যেন তার জীবনকে লেপ্টে ছিল। এমনকি বিয়ের অনুষ্ঠানে এসেও অনেকে কানাঘুষো করেছে যে তাকে দেখতে নাকি তার স্বামীর প্রথমা স্ত্রীর তুলনায় কিছুই নয়। মানুষ সুযোগ পেলে ঠিক ততটাই নিষ্ঠুর হতে পারে যতটা নিষ্ঠুরতা তার পক্ষে করা সম্ভব। একটি মেয়ে, তার প্রথম বিয়ে, বয়স অল্প, সবে একটা অন্য পরিবেশ থেকে নতুন পরিবেশে এসে পড়েছে। এসব কোনো কিছুই তারা ভেবে দেখেননি। বাড়ির বউয়ের তকমা পড়ে গেলেই যেন সে হঠাৎ করে তার শ্বশুর বাড়ির প্রত্যেকের অলিখিত সম্পত্তি হয়ে যায়। তারপর তার সঙ্গে যে কোনো ধরনের ব্যবহারই যেন আইনসম্মত, এমন যেন এখন প্রত্যেকের হাবভাব। এক্ষেত্রে আবার ব্যাপারটা আরও এক কাঠি ওপরে। অল্প বয়সী মেয়ের প্রথম বিয়ে, তাও দোজবরের সঙ্গে। কিন্তু কেন কেন প্রাণ ধরে মেয়ের বাবা মা এমন একটা ঘরে এমন একজনের সাথে মেয়ের বিয়ে দেবেন? সে হোক না বরের আগের পক্ষ থেকে কোনো সন্তান নেই, তবু কিন্তু এগুলো যেন মানুষের মন থেকে যেতেই চায় না। সবারই কৌতূহল, হয় মেয়ের বাবা নিতান্তই নিরুপায়, নয়তো মেয়ের কোনো খুঁত আছে। কিন্তু যাই হোক, যেখানে নিজের মতো করে ভেবে নেওয়ার সুযোগ থাকে সেখানে মানুষ ভাবতে ভাবতে যে কত দূর যেতে পারে তা পাঠক মাত্রই কল্পনা করে নিতে পারেন। তাই আর বেশি চর্বিত চর্বণে কাজ নেই। শ্বশুর বাড়িতে ঢোকার মুহূর্ত থেকে এমন নানা খারাপ লাগার মুহূর্ত তৈরি হচ্ছিল মিতার মনে। বিবাহিত বড় ননদ ভাত কাপড়ের অনুষ্ঠানের সময় অকারণেই বললেন, মলি বৌদিকেও এই রকমই লাল রঙের একটা শাড়ি দেওয়া হয়েছিল না মা? সুপ্রভাত। তার বিয়ে করা নতুন বর তখন সামনে দাঁড়িয়ে। শুভ অনুষ্ঠানের সূচনায় একজন প্রাক্তন হয়ে যাওয়া মৃত মানুষের প্রসঙ্গ অবতারণা করার কি খুব দরকার ছিল? ভাত কাপড়ের অনুষ্ঠানে বেশিরভাগ ক্ষেত্রেই লাল রঙের শাড়ি দেওয়া হয়ে থাকে। এ আর নতুন কি? তার আসার অনেক আগেই এই বাড়িতে যখন আরেকটি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল তখন হয়তো তা আরও অনেক বেশি জাঁকজমকপূর্ণ হয়েছিল। প্রথম বিয়েতে তা হওয়াটাই স্বাভাবিক। বিয়ের অনুষ্ঠান বাঙালি বাড়িতে যেমন হয়ে থাকে তা তো সর্বক্ষেত্রেই প্রায় সমানই। তাহলে পুরনো কথা বারংবার টেনে আনা মানে কি প্রকারান্তরে এইটাই বারবার বুঝিয়ে দেওয়া নয় যে তুমি দ্বিতীয়া? বাথরুমের শাওয়ার খুলে তার নিচে দাঁড়িয়ে পড়ে মিতা। সারা শরীর জুড়ে কিরকম অস্বস্তি। এভাবে প্রতি মুহূর্তে যদি প্রাক্তনের সাথে তুলনায় তাকে বাঁচতে হয় তাহলে থাকবে কি করে সে এখানে? খুব অসহায় লাগে ওর। শাওয়ারের জলের সাথে চোখের নোনা জল ধুয়ে যেতে থাকে তার। খুব মনে পড়ে সদ্য ছেড়ে আসা মানুষগুলোর কথা। বিয়েটা করার পক্ষে কি খুব তাড়াহুড়ো করে ফেলল সে? বিয়ে হলে মেয়েদের জীবনে যত পরিবর্তন আসে ছেলেদের তত নয়। তার প্রভাব মেয়েটির মনে শরীরে পড়ে, এটা ঠিক। কিন্তু নতুন বউ বাড়িতে পা রাখতে না রাখতেই যদি এমন ভয়ে পেয়ে কুঁকড়ে যায় তাহলে সে সংসার করবে কেমন করে? এ কি নববিবাহিতা বধূর বিয়ের পরের স্বাভাবিক মানসিক অস্থিরতা, নাকি এর মেয়াদ দীর্ঘ প্রসারী কিছু? বিয়ের আগে তাকে এবং তার পরিবারকে বোঝানো হয়েছিল পাত্রের আগে একটি বিয়ে ছিল বটে, কিন্তু স্ত্রীর অকাল মৃত্যুর পর ছেলের তারা আবার বিয়ে দিতে চান, কারণ এভাবে একজন পুরুষ মানুষের পক্ষে একা একা এত বড় জীবন বাঁচা যায় না। কিন্তু এখন এখানে প্রত্যেকে যেন পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে তাকে মনে করিয়ে দিতে চাইছেন যে এই বিয়েটা করার মুহূর্ত থেকে তার উপর যে গুরুদায়িত্ব এসে পড়েছে তা যেন সে কখনোই না ভোলে। যার সাথে তার বিয়ে হয়েছে তার মন থেকে তার প্রথম স্ত্রীর স্মৃতিকে মুছিয়ে দিতে হবে তাকে। কই, এই কথা তো তাকে একবারও জানানো হয়নি। তার রক্ষণশীল পরিবারে মেয়ে দেখতে আসার দিনটি ছাড়া বিয়ের আগে হবু স্বামীর সঙ্গে তার আর কোনো দেখা বা কথা হয়নি। তার দিক থেকেও যে এ ব্যাপারে খুব একটা উৎসাহ ছিল তাও নয়। খানিকটা ঔদাসীন্য, খানিকটা বাবা মায়ের তাড়াহুড়ো, আর খানিকটা নিরুপায়তার মধ্যেই তার বিয়েটা হয়ে গেছিল। এই বিয়েটা ঘিরে কারো কোনো ঔৎসুক্য ছিল না। বিয়েবাড়ির স্বাভাবিক হইচই জাঁকজমক ছিল না, শুধু ছিল প্রয়োজনের তাগিদ। ছোটবেলা থেকে সে জেনেছে মেয়ে মানুষ হলো জলের মতো, যেখানে যায় ঠিক আকার নিয়ে নেয়।
তাই সেও ভেবেছিল শ্বশুরবাড়ি যেমনই হোক, যা হোক করে সে ঠিক মানিয়ে নিতে পারবে। মানিয়ে নেওয়া ছাড়া তার আর কী বা করার আছে। কিন্তু এখানে এসে তার খটকা লাগে যে তার মৃতা স্ত্রীকে এখনও মন থেকে সরাতেই পারেনি, সে আবার বিয়ের জন্য প্রস্তুত হলো কি করে। তার বুকে নিঃশ্বাস ভারী হয়ে আসে। একটা অল্প বয়সী সদ্য বিবাহিতা মেয়ের বিবাহ পরবর্তী স্বাভাবিক কল্পনায় ছেদ পড়ে। মিতা জানত আর 5টা সাধারণ বিয়ের থেকে তার বিয়েটা অনেকটাই আলাদা। সে জানত তাদের পয়সা নেই। আজকের যুগে মেয়ের বিয়ে খুব সাধারণভাবে দিতেও যা খরচ, সেটুকুও করারও তার বাপের সাধ্য ছিল না। তার উপর তার তলায় আরও 2টো বোন রয়েছে। নানা রকম পরিস্থিতির সাথে যুঝতে যুঝতে কোন কালেই তার শৈশব শেষ হয়ে গেছিল। পড়াশোনায় সে খুব বেশি দূর করতে পারেনি, এমনকি দেখতেও সে এমন কিছু আহামরি নয়। আজকের দিনে এরকম মেয়ের ভালো ঘরে বিয়ে হয় না। ছবি দেখে কথা বলে ছেলে পছন্দ করার মতো উপায় তাদের নেই। বয়স 20 ঘর না পেরোতেই ঘাট থেকে বোঝা নামানোর তাড়া ছিল বাবা মায়ের। তাই মা কোথা থেকে এই সম্বন্ধটা আনার পর বেশি আর অপেক্ষা করেনি কেউ। মা বলেছিল, তোর যে এরকম ঘরেও বিয়ে দিতে পারবো ভাবিনি। একটা পয়সা না, একটা গয়না না, শুধু ছেলের আগে একটা বিয়ে ছিল, মারা গেছে, ছেলে পুলেও নেই। তবে অবস্থা আমাদের চেয়ে অনেক সচ্ছল। ও তুই ঠিক মানিয়ে গুছিয়ে নিতে পারবি। তোর বাবার মিলটা বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের অবস্থা কি তা তো তুই জানিস মা, আর অমত করিস না। না, কেউ তার কোনো মতামত চায়নি। শুধু হবু শ্বশুরবাড়ি থেকে একদিন দেখতে এসেছিল সবাই মিলে, পাত্রও এসেছিল। বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গেছিল সেদিনই। তাকে কেউ সময় দেয়নি, তেমন কিছু জানায়ও নি। একটা নিরুপায় ঘরের মেয়েকে তারা কেন তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন সে প্রশ্ন কারো মনে ওঠেনি। শুধু নির্দিষ্ট দিনে নমনম করে বিয়েটা হয়ে গেছিল ওদের। তার বাবা মায়ের সাধ্য ছিল না, তাই শ্বশুরবাড়ি দেওয়া গয়নাতেই সাজিয়ে দেওয়া হয়েছিল তাকে ওই দিন। বাবা মায়ের যা অল্প বিস্তর জমানো ছিল তা দিয়ে বিয়ের বাকি যেটুকু আয়োজন তা সম্পূর্ণ অনাড়ম্বরভাবেই করা হয়েছিল। পরের দিন বরকনে পাঠিয়ে মিতার বাবা মা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। শ্বশুরবাড়িতে পা দিয়ে বাসে বিয়ের দিনই মিতা বুঝতে পারল তার বাবা মা তাকে বুঝে বা না বুঝে একটা কঠিন লড়াইয়ের ময়দানে ঠেলে ঢুকিয়ে দিয়েছেন। ফেরত যাওয়ারও আর কোনো পথ নেই তার। এখন তাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে একটা অদৃশ্য তৃতীয় ব্যক্তির সাথে লড়াই করার জন্য, যে কিনা মৃত। জীবন্ত মানুষের সাথে লড়াই করা যায়, ঝগড়া করা যায়, সে বুঝতে পারল না একটা অবয়বহীন নেই হয়ে যাওয়া মানুষ হঠাৎ করে প্রতিপক্ষ হয়ে গেলে সে সামাল দেবে কি করে, লড়াই করবে কার সাথে। নিজের কপাল ছাড়া আর কাকেই বা শেষ পর্যন্ত দোষারোপ করবে সে। মিতা বিনা দোষে একটা ভালোবাসাহীন সম্পর্কে প্রবেশ করল। বৌভাতের দিন সন্ধে অবশ্য একটা রিসেপশনের আয়োজন হয়েছিল। তার শ্বশুরবাড়ির অবস্থা সচ্ছল। তাদের বাড়িতে বিয়ের মতো অনুষ্ঠান নমনম করে হয় না, লোক ডেকে বন্ধু বান্ধব খাইয়ে হয়। সবাই এসেছিল, গিফট দিয়েছিল, ছবি তুলেছিল, খাওয়া দাওয়া করেছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে তার নতুন বরকে সেই এত অচেনার ভিড়ে কোথাও খুঁজে পায়নি। এক সময় ছবি তোলার জন্য সবাই তাকে ডাকতে গেছিল, কিন্তু সে নাকি কিছুতেই ভেতরে আসতে রাজি হয়নি। কোনো রকম ফটোশ্যুটেই নাকি সে আগ্রহী নয়। ক্যামেরাম্যানরা অগত্যা মিতার একারে বিভিন্ন পোজে ফটো তুলে চলে গেছিল। বিয়ে বাড়ি ফাঁকা হয়ে যাওয়ার পর তাকে এক ঝলক দেখেছিল মিতা। তার নতুন স্বামী তার দিকে একটিবারও তাকায়নি। যার জন্য বউ সেজে মিতা এখানে সন্ধে থেকে দাঁড়িয়েছিল, যার নতুন বউয়ের পরিচয়ে এই রিসেপশনের অনুষ্ঠান, তাকে একটিবারের জন্য পাশে পায়নি মিতা। প্রতি মুহূর্তে তার এই নতুন পরিচয়টাই তার কাছে মিথ্যে মনে হয়েছিল। প্রাণহীন একটা রিসেপশনের পার্টির শেষে এসেছিল ফুলসজ্জার রাত। মিতার বাপের বাড়ি থেকে কোনো খাট বিছানা দিতে পারেনি। পুরনো খাটেই কিছু নতুন ফুল সাজিয়ে তাদের ফুলসজ্জা হয়েছিল। একটা স্পর্শহীন নির্ঘুম রাত কেটেছিল ওর। পাশে অপরিচিত পুরুষের মতো গোটা রাত ঘুমিয়েছিল তার স্বামী। ভোর না হতেই উঠে পড়েছিল মিতা। খাটে সাজানো গোলাপ আর রজনীগন্ধা থেকে যে গন্ধটা আসছিল তা ওর অসহ্য মনে হচ্ছিল। সবার ওঠার আগেই সে বাসি কাপড় ছেড়ে স্নান করে অপেক্ষা করছিল ভোর হওয়ার। সবাই হেসেছিল। ফুলসজ্জার রাত কেউ সহজে শেষ করতে চায় না। সেখানে নতুন বউ ভোর না হতেই স্বামীর পাশ ছেড়ে উঠে এসেছে। ঠাট্টা করেছিল ছোটরাও। শাশুড়ি স্থানীয়রা মুখ টিপে হেসেছিলেন। সমবয়সীরা প্রশ্ন করেছিল, দাদা তোমাকে রাত থাকতে উঠতে দিল?
শুধু নিজের শাশুড়ির মুখে উদ্বেগ দেখেছিল মিতা। খুব লজ্জা লেগেছিল, ছোট লেগেছিল নিজেকে। বউ ভাতের পরদিন স্বামীকে বেরিয়ে যেতে দেখেছিল সকাল হতেই, ফিরতে দেখেছিল সেই রাতে। একবারের জন্য তার দিকে তাকিয়ে দেখেনি সুপ্রভাত। বিয়েবাড়ির সব নিয়ম শেষে ফাঁকা হয়ে গেছিল। ওদের অষ্টমঙ্গলাও কেটেছিল কোনোভাবে। শাশুড়ির জেদে শ্বশুরবাড়ি যেতে বাধ্য হয়েছিল সুপ্রভাত, কিন্তু ঘরে ছিল না। ওখানে গিয়েও সারাদিন রাস্তা রাস্তায় ঘুরে বেরিয়েছিল। না, মিতা কোনো অভিযোগ করেনি নিজের বাবা মার কাছে। একটা বয়সের পর নিজের কপাল দোষের জন্য আর কাউকে দায়ী করা যায় না। মিতার বাবা মা লক্ষ্য করেছিলেন নতুন জামাইয়ের অদ্ভুত হাবভাব, কিন্তু মিতাকে কিছু জিজ্ঞেস করা তাদের সাহসে কুলায়নি। বিবাহিত মেয়ের দায়িত্ব তারা আর নিতে অক্ষম। কপালে থাকলে ভিখারি রাজা হয়, তাদের মেয়ের কপালে সুখ থাকলে ঠিক জামাই বদলে যাবে, আর না থাকলে রাজবাড়িতেও মেয়ে সুখী হবে না। আস্তে আস্তে বিয়ের পর্ব মিটে স্বাভাবিক দৈনিক জীবন শুরু হয়। ভোর হয়, দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে। সন্ধ্যা পেরিয়ে রাত আসে। মিতাকে নতুন বউয়ের খোলস ছেড়ে শ্বশুরবাড়ির নিয়মের সাথে তাল মেলাতে হয়। ভোরে রান্নাঘরে ঢোকে সে, তারপর নানা সাংসারিক কাজ পেরিয়ে ক্লান্ত হয়। ক্লান্তি ঘুম আনে। একসময় ওই জীবনের অভ্যস্ত হয়ে যায় সে। রাতে অপার ক্লান্তিতে ঘুম নেমে আসে চোখের পাতায়, কিন্তু একটা আতঙ্ক ঘুমের মধ্যেও তার শির দ্বারা বেয়ে নামে। ভোরে ঠিক সময় উঠতে না পারার আতঙ্ক, সবার সময়ের সাথে তাল না মেলাতে পারার আতঙ্ক, স্বামীকে টাইমের ভাত না দিতে পারার আতঙ্ক, শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে না চলতে পারার আতঙ্ক। খালি ভয় হয় তার সবাইকে খুশি রাখতে না পারলে আবার যদি তাকে ফেরত পাঠিয়ে দেন তারা। সব মেয়েদের ঢাল হিসাবে তার স্বামীর ভালোবাসা থাকে, তার ক্ষেত্রে তো তাও নেই। দীর্ঘশ্বাস ফেলে বাকি কাজগুলো গোছাতে থাকে সে। তার সব কিছু ভুলে থাকার ওষুধ এখন শুধুই কাজ। সে এখন বোঝে তার মতো নিরুপায় ঘরের মেয়েকে বউ করে নিয়ে আসার একটাই কারণ ছিল, ঘরের বউ, সংসার। এই সব শব্দের আড়ালে তার উপর সংসারের সব দায়িত্ব চাপিয়ে দেওয়া। সে জানে এই কাজই তাকে এখানে টিকিয়ে রাখবে, নইলে এখানে কারোর তাকে আলাদা করে কোনো প্রয়োজন নেই, এমনকি তার স্বামীরও না। তাই এক মুহূর্ত লাগবে না ওদের তাকে আবার তার বাপের বাড়িতে ফিরিয়ে দিতে। আর এখানেই তার বড় ভয়। সে প্রাণপণে চেষ্টা করে স্বামী, শ্বশুর শাশুড়ির মন পেতে। সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে, অথচ আশ্চর্যজনকভাবে প্রতিবারই সে দেখে সবাই তার থেকে সেবাটা নেয়। কিন্তু পরে বলে তার সব কাজ, হাতের রান্না, কোনো কিছুই নাকি তাদের আগের বউয়ের মতো নয়। সে জানে না তাদের আগের বউ কেমন ছিল এবং সে ঠিক কী কী পারত, কিন্তু মারা যাবার পরও, এমনকি নতুন বউ আসার পরেও তার সবাই এত প্রশংসা করে। মিতা অবাক হয়ে ভাবে সে না জানি কত গুণী ছিল। সে তো এত করেও কারো মন পায় না, দুটো মিষ্টি কথাও শোনে না কখনো। মাঝে মাঝে তার মনে হয় স্বামীকে জিজ্ঞেস করতে যে তার আগের বউ ঠিক কেমন ছিল বা সে কিভাবে মারা গেল, কিন্তু স্বামী রাতে ঘরে ফেরার পর তার ঔদাসীন্যের সামনে তার আর কিছু বলতে ইচ্ছে করে না। তাদের ঘরে তার স্বামীর আগের বউয়ের কোনো ছবি ছিল না। তাদের বিয়ের আগেই সব ছবি সরিয়ে দেওয়া হয়েছিল, কোথাও কোনো স্মৃতি রাখা হয়নি তার। মিতা মনে মনে ভাবে যাকে মন থেকে সরাতে পারেনি তার শুধু কিছু স্থবির স্মৃতি সরিয়ে কি লাভ। মিতার শাশুড়ি আজকাল মাঝে মধ্যেই তাকে সুপ্রভাতের সঙ্গে তার কোনো সম্পর্ক তৈরি হচ্ছে কিনা জিজ্ঞেস করেন। মিতাকে নিরুত্তর দেখে মিতাকে শুনিয়ে নিজের মনেই আক্ষেপ করেন, কি ভেবে বউ আনলাম, আর কি হলো। ছেলেটা বাউন্ডুলে হয়ে যাচ্ছিল, তাই ওকে সংসারে বাঁধতে চাইলাম, কিছুই হলো না। ভাবলাম আবার বিয়ে দিলে একটা ছেলে পুলে হলে যদি সংসারে একটু মন বসে, কোথায় কি। এতেই শাশুড়ির বাক্যবাণ শেষ হয় না। যতক্ষণ তিনি রান্নাঘরে থাকেন মিতাকেই সব কিছুর জন্য দোষী সাব্যস্ত করেন। নিজের ছেলের দোষ না দেখে সবেতে পরের মেয়ের দোষ দেখা বেশিরভাগ শাশুড়িরই শাশুড়িগত স্বভাব। মিতা তাই সেসব কথায় কান না দিয়ে নিজের কাজ করতে থাকলেও কান বন্ধ করা যায় না। কথা তার কানে আসতেই থাকে। আর তার সবচেয়ে বেশি জ্বালা ধরে যখন প্রতি মুহূর্তে তাকে সবাই তার স্বামীর মৃত স্ত্রীর সঙ্গে তুলনা করে। তার শাশুড়ি বলেই চলেন, কি লক্ষ্মী প্রতিমার মতো বউ এনেছিলাম, আমাদের কপাল মন্দ না হলে আর সে আমাদের ছেড়ে যাবে কেন। এখন যাকে আনলাম
ছেলের পছন্দ হবে কি করে? যেমন রূপ তেমন গুণ। না পারে তার মতো রাখতে পারতে, না পারে তার মতো ভালোবাসতে। ছেলের মন তাকে ভুলবে কি করে? আমরাই ভুলতে পারছি না। তোমাকে আর দোষ কি দেব মা? দোষ আমাদের কপালের। খুব ইচ্ছে করে মিতার, বলে যে সেও তো এই বিয়ে থেকে কিছুই পেল না। তার বেলা, তার ছেলের না হয় দ্বিতীয় বিয়ে, তার তো প্রথম। কিন্তু বলতে পারে না, কান্নায় কণ্ঠ রোধ হয়ে আসে। কেউ মুখের দিকে তাকায়ও না। সে কি খায়, কখন খায়, তার শরীর কেমন আছে কেউ কখনো জিজ্ঞেস করে না। সেও যে একজন মানুষ, সে কথা যেন কারোর মনেই থাকে না। মিতার দীর্ঘশ্বাস পড়ে। যার স্বামী তার মুখের দিকে তাকায় না, সে অন্য কারোর থেকে কি আশা করতে পারে? দুপুরের খাওয়া শেষে হাঁড়িকুড়ি তুলতে তুলতে প্রায় বিকেল হয়ে যাওয়া দিনটার দিকে তাকিয়ে মেয়েবেলার কথা মনে পড়ে। মা বাবা তার যেমনই হোক, তবু এতটা নিষ্ঠুর তো ছিল না। আর বোনেরা তো তাকে কত ভালোবাসত। কি হয় একবার ওদের কাছে গিয়ে দাঁড়ালে? সব জানলে কি বাবা মা তাকে ফিরিয়ে নেবে না? বেশ কিছুদিন আবার নতুন উৎপাত শুরু হয়েছে। শাশুড়ি প্রায় প্রায় জিজ্ঞেস করেন, তারা ছেলেপুলে নেওয়ার ব্যাপারে কি ভাবছে? তাদের বংশধর আসতে এত দেরি হচ্ছে কেন? মিতা বুঝতে পারে না, সব ক্ষেত্রেই তাকেই কেন সব দোষ দেওয়া হয়। শাশুড়ি বলেন, নিজে না পারো একটা ছেলেপুলে আনো, তাহলে দেখবে ঠিক মন বসবে সংসারে। এভাবে আর বেরাতে পারবে না। মিতা অবাক হয়, ছেলেপুলে আনা কি তার হাতে? সে কিভাবে বলবে? প্রায় মাস 6 তারা এক ঘরে রাত্রিবাস করলেও তার স্বামী কোনোদিন তাকে ছুঁয়েও দেখেনি। অথচ সে স্বামীকে প্রতি রাতে জল এগিয়ে দিয়েছে, বালিশ বিছানা চাদর গুছিয়ে রেখেছে, দুই একটা কথা বলার চেষ্টাও করেছে। কিন্তু ওদিক থেকে যে হিমশীতল ব্যবহার সে পেয়েছে, তাতে তার নিজেকে আরও ছোট করতে ইচ্ছে হয়নি। তার চেয়ে এই ভালো, নিজের সব রকম অবদমিত ইচ্ছা সে মনের ভিতর মাটি চাপা দিয়ে রেখেছে। মনের কোনো গভীর গহনে, কোনো আবেগের উৎসমুখে কোনো ফাঁক সে রাখেনি। তার জীবনে কোনোদিন ভালোবাসা আসবে না, এই সত্যিটা যেন সে মেনেই নিয়েছে। এইভাবেই যখন সেই নিস্তরঙ্গ ক্লান্তিকর জীবনটায় অভ্যস্ত হয়ে যাচ্ছিল, তখন তার জীবনে অপ্রত্যাশিতভাবে স্বামীর স্পর্শ এলো, যা তার বহু আকাঙ্ক্ষিত ছিল। তা ধরা দিল একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে। প্রায় 7-8 মাস একই বিছানায় দুজন অপরিচিতের মতো শুয়ে থেকে হঠাৎ একদিন অনেক রাতে ঘুমের মধ্যে সে অনুভব করল একটা অচেনা স্পর্শ। ধর্মর করে ঘুম ভেঙে নীলবাতির আলোয় তার শরীরের উপর সুপ্রভাতকে দেখে সে বিস্ময়ে বোবা হয়ে গেল। সুপ্রভাত ও শরীরের সব আবরণ খুলে দিচ্ছিল, কিন্তু সে স্পর্শে কেবল একজন পুরুষ মানুষের কামুকতাই দেখেছিল। কোনো ভালোবাসার স্পর্শ সে পায়নি। সে জানে না কোনো পুরুষের ভালোবাসার স্পর্শ কেমন হয়। তবু সে অনুভব করল তার জীবনের একমাত্র কাঙ্ক্ষিত পুরুষের স্পর্শেও তার শরীর জাগছে না, বরং এরকম আচমকা ভালোবাসাহীন প্রথম স্পর্শে তার অনাঘ্রাত শরীর ভিতর থেকে আরও শুকিয়ে যাচ্ছে। আর সে যত কুঁকড়ে যাচ্ছে, সুপ্রভাতের জোর আর জেদ যেন ততই বেড়ে যাচ্ছে। সে অনুভব করল ভালোবাসা নয়, প্রেম নয়, এক পাশবিক যৌনতায় তার শরীর ব্যথায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। প্রথম মিলনের শীতকার নয়, তার কণ্ঠ চিরে বেরিয়ে এলো যন্ত্রণার আর্তনাদ। সব কিছুর পর তাকে শুনতে হলো, তার স্বামীর প্রথমা স্ত্রী তার মতো এরকম নির্জীব হয়ে বিছানায় পড়ে থাকতো না। তার এমন মোমের শরীর ছিল না যে অল্পতেই ব্যথা লাগবে। সে এটাও মেনে নিল। তারপর একদিন ব্যথা সইতে সইতে ভালোবাসাহীন যৌনতাটাই মিতার অভ্যাস হয়ে গেল। প্রতি রাতে দিনে যখন তার স্বামীর ইচ্ছে, এটাই তার রুটিন হয়ে গেল। বোবা যন্ত্রণায় ভিতরে ভিতরে ছটফট করত সে, মুখ ফুটে বলতে পারত না। আগের স্ত্রীকে তুমি ভালোবাসতে, আর আমাকে তোমার শুধুই প্রয়োজন, এটাই তফাৎ। ভালোবাসাহীন যৌনতাতেও সন্তান উৎপাদন হয়। শরীরবৃত্তীয় নিয়মে একদিন মিতা বুঝতে পারল তার শরীরেও নতুন প্রাণের বীজ এসেছে। বাড়িতে খুশির বন্যা বয়ে গেল। কেউ জানল না, এমনকি অনাগত শিশুটিও নয়, যে সে তার বাবা মায়ের ভালোবাসার নয়, ধর্ষণের ফসল। শাশুড়ি আগের চেয়ে এখন মিতার সঙ্গে অনেক ভালো ব্যবহার করেন। এই প্রথমবার শ্বশুর বাড়িতে তাকে জিজ্ঞাসা করা হলো সে কি খেতে ভালোবাসে। সুপ্রভাতের সাথে সম্পর্ক এখন অনেকটা স্বাভাবিক। সে বাবা হতে চলেছে শুনে হয়তো খানিকটা সন্তুষ্ট, তবু মিতা খুশি হতে পারে না। তার মা ফোন করে বলেন, আমি জানতাম মা তুই পারবি, দেখলি তো যে সহায় সে রয়। মিতা ফোন কেটে দেয়।
এরকম একদিন তার ছোট ননদ অনেকদিন পর বাপের বাড়িতে আসে। সে থাকে বিদেশে। দাদার এই দ্বিতীয় বিয়েতে সে আসতে পারেনি, এতদিনে দেশে ফিরেছে, তাই তাড়াতাড়ি দাদার বউ দেখতে এসেছে। একদিন দুপুরে মিতা শাশুড়ির পান সাজছিল। খাটের উপর বসে তার শাশুড়ি ছোট ননদ গল্প করছিল। ছোট ননদ শম্পা হঠাৎ বলে, এখানে নতুন বউ দেখতে এলাম বটে, কিন্তু এখানে এলেই মলি বৌদির কথা খুব মনে হয়। ওর এই বয়সে মৃত্যুটা ঠিক আজও মেনে নিতে পারি না। তার মা একটা পান মুখে দিয়ে বলেন, হ্যাঁ তা যা বলেছিস, মলির মতো মেয়ে আর হবে না। আজকাল যখনই ভাবি। মায়ের কথাকে হঠাৎ থামিয়ে দিয়ে শম্পা বলে ওঠে, কি বলছো মা? এর আগে যতবার এসেছি মলি বৌদি তখন বেঁচে, আমি তো কেবল তোমার মুখে ওর সম্পর্কে কটু কথাই শুনতাম। দাদার সাথে নাকি বনিয়ে থাকতে পারে না, তোমাদের যত্নআত্তি করে না, মুখোরা। ওরা যেন ভুলেই গেছিল ঘরে মিতা উপস্থিত। হঠাৎ ওর দিকে চোখ পড়তেই মা মেয়ের কথা বন্ধ হয়ে গেল। মিতা তাকিয়ে আছে ওদের দিকে। কি অন্তর্ভেদী স্পষ্ট সে দৃষ্টি, অথচ সে দৃষ্টিতে তাদের মিথ্যাচারিতা ধরা পড়ে যাওয়ার কোনো ঘৃণা নেই, বরং সরল সহজ নিষ্পাপ জিজ্ঞাসু সে দৃষ্টি। মানুষের দ্বিচারিতা হঠাৎ দেখে অবাক বোবা দৃষ্টি, যেন সে আগে জানতই না মানুষ আদতে এরকমই। তেমন দৃষ্টি, এমন দৃষ্টির দিকে বেশিক্ষণ সোজা হয়ে তাকানো যায় না, চোখ নামিয়ে নিতে হয় বোবা লজ্জায়। মিতা আস্তে আস্তে উঠে ঘরে চলে গেল। আজ মিতার মনে একটা অকারণ প্রতিযোগিতার শেষ হলো। একজন মৃত মানুষকে প্রতিপক্ষ ভেবে লড়াই করার দিন শেষ হলো। এবার থেকে সে একটু নিশ্চিন্তে শ্বাস নিতে পারবে। ঘরের দেওয়ালে যেখানে মলির একটা ছবি ছিল, যেটা তাদের বিয়ের সময় খুলে রাখায় দেওয়ালে একটা বেখাপ্পা ছাপ তৈরি হয়েছে, সেখানে সে আবার মলির ছবিটা টাঙিয়ে দেবে। সে এখানে ছিল, এই সত্যিটাকে আর সে নিশ্চিহ্ন করে দিতে চাইবে না। গল্পটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।